রাতের অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসছিল। রাস্তার ল্যাম্পপোস্টগুলো দূরে দূরে একা দাঁড়িয়েছিল। বিশ্রাম তেমন ছিল না অজিতের জীবনে। প্রতিদিনের মতো আজকেও কয়েকটি টিউশন শেষ করে রাত বিরতে বাড়ি ফেরার সময় এই অন্ধকার পথটাই যেন তার কেবল একমাত্র সঙ্গী। সেদিনটিও ছিল এমনই একটি রাত। টিউশন শেষে সাইকেল করেই ফিরছিল অজিত। হঠাৎ দেখল রাস্তার ধারে সাদা কাপড় পরিহিত একজন যুবতী মেয়ে দাঁড়িয়ে। অজিত তার সাইকেলটির গতি একেবারে কমিয়ে দিয়ে মেয়েটির পাশে গিয়ে তাকে জিজ্ঞেস করল, এই রাত্রিরে আপনি এখানে দাঁড়িয়ে, সব ঠিক আছে তো? মেয়েটি মিষ্টি হেসে বলল, আমি মেঘলা, আমার বাড়ি এখানেই। খুব ভয় হচ্ছে, একা বাড়ি যেতে পারছি না। তুমি কি আমাকে একটু সাহায্য করবে? মেয়েটির সৌন্দর্য মুগ্ধ করল অজিতকে। মেয়েটির চোখের ভাষায় ছিল যেন গভীর কোনো দুঃখের ছায়া। মেঘলা জানালো তাদের পুরনো বাড়ি এ পথের পাশেই ছিল। অজিত তাকে সাহায্যের উদ্দেশ্যে তার সাইকেলের পেছনে তুলে নিল, তাকে বাড়িতে পৌঁছে দেবে বলে। মেঘলা কিছু দূর গিয়ে পথের যে অংশটা গ্রামের শেষের পুরনো বাগান বাড়ির দিকে গিয়েছে তার শুরুতে থেমে পড়ল। বলল, এই মেঠো পথের পাশেই আমার বাড়ি। তুমি এই মেঠো পথের শেষেই আমার বাড়ি। আমি এখন একাই চলে যেতে পারবো বাকি পথটুকু। তুমি চলে যাও। এভাবেই মাঝে মাঝে মেঘলা ও অজিতের দেখা হতে লাগলো। কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে বন্ধুত্ব গভীর থেকে গভীর হয়ে গেল। একদিন মেঘলা বলল, তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। কোথায়? আমাদের পুরনো বাড়িতে, যেখানে একদিন সবাই ছিল, এখন শুধু আমি থাকি। অজিত কিছু না ভেবেই এক কথাতেই রাজি হয়ে গেল। অজিতের মূলত ভালো লাগে মেঘলার সাথে থাকতে, কথা বলতে, সাইকেলে ঘুরতে। এমনই একদিন হঠাৎ মেঘলা বলে বসলো, যাবে না আমার বাড়ি? অজিত বলল, চলো যাওয়া যাক। অজিত পুরনো মেঠোপথটিতে অজিত প্রায় ঘণ্টাখানেকের মতো সাইকেল চালিয়ে মেঘলাকে নিয়ে গ্রামের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছলো, যেখানটায় অতিরিক্ত নির্জন। মেঘলাদের বাড়ির এই পথের শেষেই দাঁড়িয়ে। অজিত খেয়াল করে দেখল ভগ্ন পুরনো বাড়িটির দেয়ালে আগুনে পড়ে যাওয়ার কিছু চিহ্ন রয়েছে। মেঘলা অজিতকে হাত ধরে বাড়ির ভেতর দিকে নিয়ে গেল। অজিত লক্ষ্য করল ঘরের পরিবেশ যেন কেমন ধীরে ধীরে অতিরিক্ত শীতল থেকে শীতল হয়ে যাচ্ছে, আবার বাতাসটাও কেমন যেন অতিরিক্ত ভারী। মেঘলা বলল, এ বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে আছে আমার শত হাজার কষ্ট। আমি তোমাকে জানাতে চাই অজিত, জানাতে চাই আমাদের কষ্টগুলো। হঠাৎ করেই আশেপাশের ঘরগুলো থেকে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো। অজিত শিউরে উঠল। সে মেঘলার দিকে তাকিয়ে দেখল মেঘলা আর আগের মেঘলা নেই। মেঘলার মায়াবী চোখের মায়া উঠে গিয়ে সেখানে এখন আগুনের মতো শূন্যতা ফুটে উঠেছে। সে বিকট বিভৎস চিৎকার দিয়ে হাসি দিয়ে বলল, অজিত, এ বাড়ির কেউ বেঁচে নেই, সাথে আমিও। আমি সেই মেয়ে যার পুরো পরিবারকে ডাকাতের দল লুটপাট করে সবাইকে বাড়িতে আটকে পুরো বাড়ি আগুনে ঝালিয়ে মেরে ফেলেছে। কত চিৎকার করেছি সাহায্যের জন্য, কেউ করেনি সাহায্য, কেউ না। এখনো প্রতিটি ঘরে, প্রতিটি রাতে আমি এই ঘরে ফিরি কারো সাহায্যের অপেক্ষায়। কিন্তু তুমি আর আমাকে বাঁচাতে পারবে না, কিন্তু আমাকে ছেড়েও যেতে পারবে না। অজিত চিৎকার দিয়ে ঘর থেকে বের হয়ে আসতে চাইল, কিন্তু এ কি, তার পা যে চলছেই না। তার পা যেন জমে বরফের মতো হয়ে গেছে। শরীর বরফের মতো লাগছে তার। তার পা যেন জমে পাথরের মতো হয়ে গেছে। মেঘলার সমস কালো হাত তার হাতে এসে পড়ল। সে ধরা পড়ল মেঘলার হাতে। মেঘলা ধীরে ধীরে তাকে টেনে নিয়ে গেল গভীর থেকে গভীর অন্ধকারে। পরের দিন সকালে অজিতের সাইকেলটি রাস্তার ধারে পড়ে থাকতে দেখা গেল, কিন্তু অজিত আর কোনো দিন বাড়ি ফিরল না। গ্রামে
লোকমুখে রটে গেল সেই পুরনো ভগ্নবাড়ির মেয়ে আবারও কারো জীবন নিয়ে নিয়েছে। ঘটনার গভীরে চাপ পড়ে গেল অজিতের হতাশার জীব। অজিতের নামটুকু থেকে গেল একটি জ্যোতিচিহ্ন হয়ে, যে জ্যোতিচিহ্ন শুধু কতগুলো প্রশ্নেরই জন্ম দিল, কিন্তু সেই প্রশ্নের কোনো উত্তর বা কুলকিনারা কিছুই নেই। মেঘলার গল্প আবার সেই পোড়াবাড়ির মেঘলার গল্প আবারও তাজা হয়ে উঠল চায়ের দোকানগুলোতে। আর কোনো দিনও খোঁজ পাওয়া গেল না অজিতের। এখানেই মেঘলা ও অজিতের গল্পটি ফুরোতে পারত, কিন্তু এটি আর ফুরোলো না। বরং কয়েক বছর পরই এইরকম কোনো না কোনো অজিত প্রতি রাতেই মেঘলার খপ্পরে পড়ে হারিয়ে যেতে লাগলো।